নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম ভবিষ্যতের ছায়া। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প ভবিষ্যতের ছায়া। মুখ না তুলেও সুজাতা টের পেল কারা যেন তার আর অরুণাভর মাথার উপর একটা নতুন তসরের চাদর দিয়ে চটপট চাঁদোয়া বানিয়ে ফেলল। তারপর চারজন চাদরটা চারটে কোণ ধরে দাঁড়িয়ে গেল। এদিকটায় বিয়ের আসর, কনেকে 7 পা ঘোরাবার পর শুভ দৃষ্টির তোড়জোড় চলছে। এখন এখানে দারুণ ভিড়। গোটা বিয়ে বাড়িটাই যেন হুড়মুড় করে ভেঙে পড়েছে। দুপক্ষের পুরুতরা তো আছেই, তাছাড়া আছেন ভারিক্কি চেহারার বরকর্তা, খুব সম্ভব অরুণাভর পিসিমশাই হবেন। আর আছে সুজাতাদের দিকের আত্মীয় স্বজন, নিমন্ত্রিত অতিথি আর বরযাত্রীরা। বয়স্করা এবং যারা বাবা কাকা জাতীয় অভিভাবক একটু দূরে দূরেই আছেন, কিন্তু সুজাতা আর অরুণাভর বন্ধু বান্ধবেরা তাদের গা ঘেঁষে ঘিরে রয়েছে। সুজাতার ডান পাশে আছে তার ফুলমাসি আর রাঙা কাকিমা, দুজনেই দারুণ আমোদে এবং হুল্লোড় বাজ। বয়সের তফাতটা তারা আমলই দেন না। তাদের আচরণ চালচলন একেবারে সমবয়সী বন্ধুর মতো। তাই নিজেদের বয়স থেকে 10-15টা বছর ছিঁটে ফেলে এই দলে ভিড়ে গেছে। সুজাতার বাঁদিকে রয়েছে তার কলেজের বন্ধুরা, বিশাখা, হৈমন্তী, সোমা, মৃদুলা, স্বাতী, আরও অনেকে। সুজাতা আরক্ত নতমুখে দাঁড়িয়েছিল, তার পরনে জরির কাজ করা লাল বেনারসি আর ওই একই কাপড়ের ব্লাউজ, হাতে পল কাটা সোনা চুড়ি আর ব্রেসলেট, 3 আঙুলে 3টে আংটি, একটা মুক্তোর, একটা হীরের আর একটা সবুজ মিনে করা। তার কপালে সেটিংয়ের টিকলি, গলায় চিক আর সীতাহার, তার উপর টাটকা জুঁইয়ের মালা, সারা মুখে চন্দনের কারুকাজ, মাথায় রূপোর মুকুট। এমনিতেই সুজাতা দারুণ সুন্দরী। এখন বিয়ের সাজে সে যেন কোনো অলীক স্বপ্নের দেশের পরী হয়ে গেছে। অরুণাভও খুব সুপুরুষ, 6 ফিটের মতো লম্বা, টান টান সমুন্নত শরীর, চন্দন কাঠ খোদাই করে তার চেহারাটা যেন বার করে আনা হয়েছে। পরনে গরদের ধুতি, গরদের পাঞ্জাবি, হীরের বোতাম, হীরের আংটি, কপালে চন্দনের টিপ আর মাথায় ফিলিগ্রির কাজ করা রূপোর টোপর, গলায় সুজাতারই মতো জুঁইয়ের মালা। আশপাশ থেকে কারা যেন উলু দিচ্ছিল, ঘন ঘন শাঁখ বাজাচ্ছিল। বাড়ির গেটের কাছে উঁচু করে সানাই বসানো হয়েছে। এই মুহূর্তে সানাইওয়ালা ভারী মিষ্টি একটা সুর বাজিয়ে যাচ্ছে। অরুণাভর এক বন্ধু ওধার থেকে বলে উঠল, বাহ, ফাইন মানিয়েছে দুজনকে, একেবারে মেড ফর ইজাদার। চারিদিক থেকে সবাই কোরাসে বলে উঠল, ঠিক 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 ঠিক। সেই সঙ্গে টুকরো টুকরো হাসি আর নানা রকম মজার মজার মন্তব্য চলছে। এরই মধ্যে ফুলমাসি পাশ থেকে বলল, মুখ তোল রিনি, মুখ তোল, টাকা টাকা। সুজাতার ডাক নাম রিনি। অরুণাভর আরেক বন্ধু ওধার থেকে বলল, হ্যাঁ ম্যাডাম, তাকান। মুখটা তুলতে চেষ্টা করছে সুজাতা,
কিন্তু কিছুতেই পারছে না। রাঙা কাকিমা এবার বলল, মেয়ের কি লজ্জা! আরে বাবা, সব মেয়েকেই বরের সঙ্গে শুভদৃষ্টি করতে হয়, আমরাও করেছি। বলেই সুজাতা চিবুক ধরে মুখটা তুললেন। দেখ দেখ, বরকে ভালো করে দেখ। চারপাশে হাসি যেন 100 ফোয়ারা হয়ে ফেটে পড়ল। সুজাতার চোখ দুটো লজ্জায় বুজে গিয়েছিল। বন্ধুরা হইচই জুড়ে দিল। আরে, চোখ বুজে বরকে দেখবি নাকি? তাকাও তাকাও। এবার আস্তে আস্তে চোখ মেলল সুজাতা। দেখল সারা মুখে স্নিগ্ধ হাসির আভা মেখে তার দিকে তাকিয়ে আছে অরুণাভ। অরুণাভ এর আগে মাত্র একবারই তার জ্যাঠামশাইয়ের সঙ্গে সুজাতাকে দেখতে এই বাড়িতে এসেছিল। মুখোমুখি বসেও তার দিকে ভালো করে তাকাতে পারেনি সুজাতা। লজ্জানত মুখে বসে থাকতে থাকতে অরুণাভর একটা হাত, দুটো পা, কাঁধের একটু অংশই শুধু তার চোখে পড়েছিল। কলেজে টলেজে পড়লেও সে খুব লাজুক ধরনের মেয়ে। আজই এই শুভ দৃষ্টির সময় সুজাতা অরুণাভকে ভালো করে দেখতে পাচ্ছে। স্বামীকে দেখতে দেখতে তার চোখের পাতা হঠাৎ কাঁপতে লাগলো। বুকের ভেতরটা আচমকা ভয় পাওয়ার মতো দুলে উঠল। মনে হলো অনেক দূরে কোনো এক সমুদ্রের তীরে সে একটি তরুণীকে দেখতে পাচ্ছে। তার গায়ে পুরোপুরি বিধবার সাজ। সুজাতা বুঝতে পারল সে গলগল করে ঘামতে শুরু করেছে। তার মেরুদণ্ডের মধ্যে দিয়ে আগুনের স্রোত খেলে যেতে লাগল। নগরের গলায় অরুণাভর এক বন্ধু বলে উঠল, স্মাইল ম্যাডাম, স্মাইল, একটু হাসুন, থোড়া সে মুস্কুরা। এখন যেমন মুখ দেখাবেন, হোল লাইফ কিন্তু অরুণাভ সেই রকমই মুখ দেখবে। একটু হাসুন, একটু হাসুন, থোড়া সে মুস্কুরা। সুজাতার বন্ধু হৈমন্তী এধার থেকে বলে উঠল, তখন তো তাকাতে চাইছিলি না, এখন যে চোখের পাতা পড়ছে না। সাথী বলল, একবার দেখে চোখ নামাতে পারছিস না? এরপর তো আর কোনো দিকেই তাকাবি না রে। হাসির সেই ফোয়ারাগুলো চারিদিকে বারবার ফেটে পড়তে লাগল। উলুধ্বনি, শাঁখের আওয়াজ, সানাইয়ের আচ্ছন্ন করা সুরের মধ্যে শুভ দৃষ্টি এবং মালা বদল হয়ে গেল। তারপরে হোম হলো। সুজাতার বাবা অরুণাভর হাতে সম্প্রদান করলেন। সেই সঙ্গে আরও কী সব অনুষ্ঠান যেন করা হলো। চারিদিকে অজস্র আলো, অকুণ্ঠ আনন্দ, হইচই, পুরুতের মন্ত্রপাঠ, উচ্ছ্বসিত হাসির স্রোত, নানা রকম আচার অনুষ্ঠান। কোনো কিছুই যেন বুঝতে পারছে না সুজাতা। কিছুই তার ভাবনায় দাগ কাটতে পারছে না। যে যা করতে বলছে অদ্ভুত এক ঘোরের মধ্যে সে তাই করে যাচ্ছে। আর থেকে থেকেই সমুদ্র তীরে একটি বিধবা তরুণীর ছবি তার চোখের সামনে ফুটে উঠছে। একসময় বিয়ের আসর থেকে বরকনেকে বাসরে নিয়ে আসা হলো। সুজাতাদের দেশ ছিল পূর্ব বাংলায়, অরুণাভদেরও তাই। দুই পক্ষই উৎসব অনুষ্ঠানে এখনও দেশীয় আচার টাচার অক্ষরে অক্ষরে মেনে চলে। পূর্ব বাংলার রীতি অনুযায়ী বরকনের চাল খেলা, কড়ি খেলা, জল খেলা এসবও হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া। সুজাতা যে কি খেলো বুঝতে পারল না। একটু রাত হলে বরযাত্রীরা বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় সুজাতার সঙ্গে একটু আধটু ঠাট্টাও করে গেল এবং জানিয়ে দিল ফুলসজ্জার দিন তাকে নিয়ে জমজমাট আসর বসাবে। সুজাতার বন্ধুরা কিন্তু কেউ গেল না, তারা বাসর জাগবে। রাত বাড়লে বাসর ঘরে হুল্লোড় শুরু হলো। হৈমন্তী আর বিশাখা গোটা কয়েক করে আধুনিক গান গাইল। তাদের গলা মোটামুটি ভালোই। বিশাখাদের পর ফুলমাসি হঠাৎ হারমোনিয়াম টেনে নিয়ে বলল, দূর দূর, ওইসব গান হবে না, এই শোন, বলে আদি রসে চুবিয়ানা টপ্পা ধাঁচের পুরনো আমলের গান গাইতে লাগলো একের পর এক। সেই সঙ্গে রাঙা কাকিমা হাত দুটো মাথার উপরে তুলে কোমর দুলিয়ে দুলিয়ে ময়ূরের মতো নাচতে লাগলো।
মুহূর্তে আসর জমে গেল। হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল সবার। অরুণাভ মজার গলায় বলল, বাবা রে বাবা, পুরনো চাল দেখছি ভাতে বাড়ে। গান থামিয়ে ফুলমাসি বলল, তবেই বোঝো, তবেই বোঝো। সুজাতার বন্ধুদের দেখিয়ে বলল, আজকালকার মেয়েগুলো কোনো কাজেরই না, বলে হারমোনিয়ামের রিডে ঝড় তুলে আবার গান ধরল। কিন্তু গান বাজনা হুল্লোর কোনো দিকেই লক্ষ্য নেই সুজাতার। ঘরের মধ্যে সে মাঝে মাঝে অরুণাভর দিকে তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে সমুদ্র পাড়ে বালুকা বেলায় এক বিধবা তরুণীর বিষণ্ণ মুখ ফুটে উঠছে। মুখটা খুব স্পষ্ট নয়, ছবির উপরকার কাজ ঘষে গেলে ভেতরের ছবিটা যেমন দেখায়, মুখটা তেমনই ঝাপসা, তবে চেনা চেনা মনে হচ্ছে। প্রায়ই সুজাতা এরকম ছবি দেখতে পায়। অনেক আগে থেকেই সে অনেক কিছু বুঝতে পারে। যতবার সে অরুণাভকে দেখছে ততবারই তার বুকে ঝড়ের মতো কিছু বয়ে যাচ্ছে। মৃদুলা তাকে লক্ষ্য করছিল। আলতো করে তার কাঁধে একটা টোকা মেরে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, হ্যাঁ, অমন করে বরকে দেখিস না, চিপ হয়ে যাবি, একটু দর বাড়াতে হয় বুঝলি। মৃদুলা জানে না সে যা ভাবছে সুজাতা তা ভাবছে না। মৃদুলার কথা তার কানে গেল কি গেল না। পরের দিন মাসির বিয়ের পর খেতে খেতেই বিকেল হয়ে গেল। তারপর একটু বিশ্রাম করতে না করতে অরুণাভদের বাড়ির লোকেরা তাড়া দিতে লাগলো, বিকেল হয়ে গেল, তাড়াতাড়ি, আমরা কিন্তু সন্ধ্যের আগেই বেরোতে চাই। আজ দুপুর বেলাতে অরুণাভদের নিয়ে যাবার জন্য ওদের বাড়ি থেকে ওর মামা, ছোট ভাই আর এক ভাগ্নে আর 2 বোন এসেছে। কাজেই আর দেরি করা গেল না। সুজাতাকে নিজের হাতে সাজিয়ে দিল ফুলমাসি। তারপর কান্নাকাটির মধ্যে অরুণাভর সঙ্গে একটা গাড়িতে গিয়ে উঠল সুজাতা। অরুণাভদের বাড়ি থেকে 2টো প্রাইভেট কার এসেছিল। উপহার আর যৌতুক টৌতুক নিয়ে যাবার জন্য ওরা একটা বড় লরিও ভাড়া করে এনেছিল। একটা গাড়ি শুধু সুজাতা আর অরুণাভর জন্য, বাকি গাড়িটাই উঠেছে অরুণাভর ভাই বোন আর ভাগ্নে টাগ্নেরা। সুজাতারা থাকে পাইকপাড়ায় আর অরুণাভদের বাড়ি টালিগঞ্জে, রিজেন্ট পার্কে। অনেকটা রাস্তা ওকে যেতে হবে। গাড়ি ছাড়বার পরই অরুণাভ সুজাতার কাছে নিবিড় হয়ে বসেছে। স্ত্রীর একটা হাত তুলে নিয়ে খেলতে খেলতে দারুণ আবেগের গলায় নানা রকম কথা বলে যাচ্ছিল। বেশিরভাগ কথাই সুজাতার কানে যাচ্ছে না। বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি এই সময়টায় অফিস টফিস ছুটি হয়। রাস্তায় এখন দারুণ ভিড়, অগুন্তি মানুষ আর গাড়ি টাড়ি ঢলের মতো বয়ে যাচ্ছিল। দুধারে বিরাট বিরাট বাড়ি, শো উইন্ডো। জানলার বাইরের এইসব দৃশ্য যেন কিছুই দেখতে পাচ্ছিল না সুজাতা। কাল শুভ দৃষ্টির পর থেকেই যতবার অনুভবকে দেখছে বা তার কথা ভাবছে, ততবারই সমুদ্রের বেলাভূমিতে সেই বিধবা তরুণীর অস্পষ্ট বিষাদগ্রস্ত মুখটি দেখতে পাচ্ছে সে। সুজাতার বয়স যখন 12-13, তখন থেকেই সে অনেক কিছুই বহু আগে থেকেই দেখতে পায়। একবার স্কুলের ছুটির দিনে দুপুরবেলা ঘুমোতে ঘুমোতে হঠাৎ স্বপ্নের ভিতরে সে দেখতে পেল খাটে করে সব যাত্রীরা মেজ কাকিমাকে শ্মশানে নিয়ে চলেছে। নড়বড় করে উঠে বসেছিল সুজাতা। পাশেই মা শুয়ে গল্পের বই পড়ছিলেন। সুজাতাকে এইভাবে উঠতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে রে, কি হয়েছে রিনি? সুজাতার চোখে সেই দুঃস্বপ্নের ছবিটা তখনও লেগে আছে। সে ভয়ে ঘামছিল, রুদ্ধ গলায় বলেছিল, মেজ কাকিমার কি যেন হয়েছে। সুজাতার মেজ কাকা, মেজ কাকিমা এবং তাদের ছেলেমেয়েরা তখন পাটনায় থাকতেন। কদিন আগেও পাটনা থেকে চিঠি এসেছিল, তারা ভালো আছেন। মা তাই বকাবকি করে আবার তাকে শুইয়ে দিয়েছিলেন, বলেছিলেন,
দিনরাত কি যে ভাবিস, তাই খারাপ স্বপ্ন দেখছিস। কিন্তু সেদিনই সন্ধেবেলা টেলিগ্রাম এসেছিল, মেজ কাকিমা হঠাৎ করোনারি অ্যাটাকে মারা গেছেন। আরেকবার সুজাতা রাত্রিবেলা ছাদে ঘুরতে ঘুরতে আচমকা দেখতে পেল বড় মেশোকে পুলিশরা হাতকড়া লাগিয়ে নিয়ে যাচ্ছে। দৌড়তে দৌড়তে মাকে এসে সেই কথা বলতে মা ভীষণ রাগারাগি করলেন, বললেন এই কথা যেন সে কাউকে না বলে। বড় মাসিরা থাকতেন তখন লখনৌতে, বড় মেশো ওখানকার একটা ব্যাংকের এজেন্ট। 2-3 দিন পর খবর এলো চেক জালিয়াতির জন্য তাকে পুলিশ হাজতে নিয়ে যাওয়া হয়েছে। ভবিষ্যতের এইরকম অসংখ্য ছবি আগে থেকেই দেখেছে সুজাতা। পরে অনিবার্য এবং নিষ্ঠুর নিয়তির মতো সেগুলো ঠিক ঠিক ঘটে গেছে। মা বাবা এই নিয়ে প্রচুর বকাবকি করেছেন, তারা ভয়ও পেয়েছেন খুব, এবং এই ব্যাপারে ভয়ানক চিন্তিত। মেয়ে আগে থেকে অমঙ্গলের ভয়াবহ দৃশ্যগুলি ছবির মতো দেখতে পাবে, এটা তো ভালো না। সুজাতার আর একটা অভ্যাস আছে, মাঝে মাঝে ছাদের কোণে কিংবা বারান্দার ধারে বা পড়ার টেবিলে একা একা চুপচাপ জাদুঘরে রাখা কোনো মূর্তির মতো বসে থাকে। মা বাবার ধারণা এইভাবে বসে থাকতে থাকতে বিভিন্ন মানুষের কথা সে ভেবে যায়। এক সময় সেই ভাবনাটা একটা তীক্ষ্ণ বিন্দুতে এসে তার চোখের সামনে ফ্ল্যাশ লাইটের মতো কোনো বিপজ্জনক ছবি ফুটিয়ে দেয়। পরে দেখা যায় সেটা সত্যি বলে প্রমাণিত হয়েছে। ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। হঠাৎ হঠাৎ চলতে ফিরতে কিংবা ঘুমের ঘোরে ভবিষ্যতের ভয়াবহ কোনো চিত্র দেখে ফেলে সুজাতা। যার ভবিষ্যতে ছবি সে দেখে তার কথা হয়তো 2 মাসের মধ্যে একবারও ভাবেনি। আচমকা কোনো অলৌকিক নিয়মে ব্যাপারটা ঘটে যায়, একে বাধা দেবার সাধ্য তার নেই। 2-4টে ঘটনা ঘটে যাবার পর বাবা মা সুজাতাকে চোখে চোখে রেখেছেন, তাকে কখনো একলা থাকতে দেননি। নিজেরা তো বটেই, বাড়ির অন্য সবাইকেও বলে দিয়েছেন তার উপরে নজর রাখতে। এরপর থেকে একলা থাকবার সুযোগ সুজাতা আর পায়নি। কেউ না কেউ সর্বক্ষণ তার পায়ে পায়ে ছায়ার মতো ঘুরত। এমনকি রাত্রিরেও মা তার কাছে শুতেন। যতক্ষণ না সুজাতা ঘুমিয়ে পড়ছে মা নানা রকম গল্প করে তাকে অন্যমনস্ক করে রাখতেন। সারাক্ষণ পাহারা দিলে কি হবে, চেনা বা অল্প চেনা মানুষ সম্বন্ধে ভবিষ্যতে সেই চিত্রগুলো সুজাতা ঠিকই দেখে যেত। তবে বাবা মা ভয় পাবেন, তাদের উৎকণ্ঠা আবারও বেড়ে যাবে, সেই জন্য পরে ওইসব ছবির কথা সে বলতো না। কিন্তু যা সে দেখত অনিবার্যভাবেই তা ঘটে যেত। মাঝখানে বেশ কিছুদিন, প্রায় 5-6 মধ্যে কোনো খারাপ দৃশ্য দেখেনি সুজাতা। কিন্তু এতদিন বাদে কালই শুভদৃষ্টির সময় আবার সে একটা ভয়াবহ চিত্র দেখেছে। শরীর ও মনের সবটুকু শক্তি এক জায়গায় এনে প্রাণপণে কাল থেকে সেই দৃশ্যটাকে ঠেলে সরিয়ে দিতে চেয়েছে, ভুলে যেতে চেষ্টা করেছে সুজাতা। এই বাড়ির হইচই হুল্লোড়, আত্মীয় স্বজন এবং বন্ধুদের ভিড়ে নিজেকে ডুবিয়ে দিতে চেয়েছে, কিন্তু সেই দৃশ্যটা তাকে ছাড়েনি। ঘুরে ঘুরে সমুদ্র তীরে বাদামি বালির বেলাভূমিতে এক সদ্য বিধবা তরুণীর বিষণ্ণ মুখ সুজাতাকে যেন তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। কখন যেন সন্ধে নামতে শুরু করেছিল, লাটাইতে সুতো গোটানোর মতো শেষবেলা রোদটা কেউ দ্রুত টেনে নিচ্ছে। এখন কালো রঙের একটা জাল বৃত্তের মতো ছড়িয়ে গিয়ে চারিদিকের উঁচু উঁচু বাড়ি, মানুষজন, রাস্তা সব কিছু মুড়ে দিতে শুরু করেছে। অরুণাভতের গাড়িগুলো কখনো পাশাপাশি কখনো আগে পরে করে এগিয়ে যাচ্ছিল। যখনই পাশাপাশি আসছিল অন্য গাড়ি থেকে অরুণাভ ছোট ভাই বোনেরা কিংবা ভাগ্নে ভাগ্নিরা খুশিতে চেঁচিয়ে উঠছিল। কেউ বা রগড়ের গলায় সুজাতাকে 2-একটা মজার কথাও বলছিল। একসময় ওরা এসপ্ল্যানেডে পৌঁছে গেল। ট্রাফিক সিগন্যালে এখনও লাল আলো জ্বলছে, কাজেই তাদের গাড়িটা থেমে গেছে।
অন্য গাড়িটা দেখা যাচ্ছে না। গাদা গাদা প্রাইভেট কার, বাস, টেম্পো, ভ্যান, মিনি বাস ইত্যাদি চটলায় কোথায় সেটা আটকে গেছে কে জানে। অরুণাবা বলল, আজ তো কাল রাত্রি, তাই না? দূরমনস্কর মতো মাথা নাড়ল সুজাতা। অর্থাৎ কাল রাত্রি। অরুণাবা আবার বলল, বাড়িতে যাওয়া মাত্র মা তোমাকে তার গোপন কোনো সেলে পুরে রাখবে? সেটা আমার কাছে ফরবিডেন ল্যান্ড। মানে আমাকে কিন্তু তোমার কাছে ঘেঁষতে দেবে না। একটা রাতই ডাহা লস। সেই দৃশ্যটাকে ভুলবার জন্য সুজাতা ঠিক করে ফেলল অরুণাভার সঙ্গে অনেক অনেক কথা বলবে সে। মৃদু গলায় সে বলল, আহা, নিয়ম যে, থার্ড ক্লাস নিয়ম, কোনো মানে হয় না। সুজাতা কিছু বলল না। ট্রাফিকের লাল সিগন্যালটা এখনো জ্বলছে। এধারে সেন্ট্রাল অ্যাভিনিউ আর ওধারে চৌরঙ্গির মুখে কয়েকশো গাড়ি স্প্রিন্টারের মতো স্টার্টের জন্য স্নায়ু টান টান করে রুদ্ধশ্বাসে উৎপেতে আছে। সবুজ আলোটা জ্বলবার শুধু অপেক্ষা। মাঝখানে ধর্মতলা স্ট্রিট দিয়ে বুনো শুয়োরের ঘুঁ নিয়ে গাঁক গাঁক করে ট্রাম, বাস, ট্যাক্সিগুলো ঝড়ের গতিতে ছুটে যাচ্ছে। হঠাৎ কি যেন ভেবে নিল অরুণাভ। সঙ্গে সঙ্গে তার মুখে আলোর মতো কিছু একটা খেলে যেতে লাগলো। দারুণ উৎসাহের গলায় সে বলল, আমার মাথায় একটা ফার্স্ট ক্লাস প্ল্যান এসেছে রিনি। এই রিনি, আমার মাথায় একটা ফার্স্ট ক্লাস প্ল্যান এসেছে। এর মধ্যেই অরুণাভ সুজাতার ডাক নামটা জেনে গেছে। সুজাতা কিছুটা উৎসুকভাবে মুখ তুলল। কি? এখন আমরা বাড়ি ফিরবো না? কখন ফিরব? ময়দানের দিকে, গঙ্গার পাড়ে একটু ঘুরে টুরে যাব। অরুণাভর প্ল্যানটা মোটামুটি বুঝতে পেরেছে সুজাতা। একটু ভেবে সে বলল, কিন্তু ওরা? ওরা বলতে দ্বিতীয় গাড়ির লোকজনেরা। অরুণাভ বলল, ওদের কিছু জানাবো না? স্রেফ চোখে ধুলো দিয়ে আমরা ময়দানের দিকে উধাও হয়ে যাব। কিন্তু কি? ওরা তো বাড়ি চলে যাবে। আমাদের সেখানে দেখতে না পেলে সবাই ভাববেন। সুজাতার নাকে আলতো করে একটা টোকা দিয়ে অরুণাভ বলল, খারাপ কিছু ভাববে না। তারপর গলাটা ঝপ করে নামিয়ে বলল, আফটার অল তুমি আমার বউ তো। সুজাতার মুখে রক্তচ্ছ্বাস খেলে যেতে লাগলো। অরুণাভ এবার বলল, বাড়ি ঢোকার পরই তো লকআপে চলে যাচ্ছ, তার আগে যতটা কম্পেনসেশন আদায় করে নেওয়া যায়। এই সময় ট্রাফিক সিগন্যালে সবুজ বাতি জ্বলে উঠল। অরুণাভ ড্রাইভারকে বলল, ডান দিকে লেনটা ধরবে, আমরা ময়দানে যাব। আলোকিত ময়দানে, গঙ্গার পাড়ে আর রেস কোর্সের পাশের রাস্তায় অনেক ঘোরাঘুরি এবং প্রচণ্ড গল্প টল্পর পর প্রায় ঘন্টা দুয়েক বাদে ওরা যখন রিজেন্ট পার্কে পৌঁছলো, সেই সময় আবারও সমুদ্র তীরের সেই বিষণ্ণ তরুণীর মুখ দেখতে পেল সুজাতা। না, মেয়েটা তার সঙ্গ কিছুতেই ছাড়ছে না। একটা অদ্ভুত ব্যাপার। এর আগে ভবিষ্যতের যে ছবি সে দেখেছে তাতে প্রতিটি মানুষকে স্পষ্ট চিনতে পেরেছে, কিন্তু এই মেয়েটাকে কিছুতেই শনাক্ত করা যাচ্ছে না। অথচ তার মুখটা সুজাতার খুবই চেনা চেনা। পরের দিন ফুলশয্যা। সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘোরের মধ্যে কেটে গেল সুজাতার। অরুণাভতের প্রকাণ্ড 3তলা বাড়ি, ছাদে ডেকোরেটররা বিরাট এবং চমৎকার একটা প্যান্ডেল বানিয়েছে। সন্ধ্যের পর সেখানে আলোর অজস্র ফোয়ারা চারিদিক যেন ধাঁধিয়ে দিতে লাগলো। তার উপর রঙিন ঝালরের মতো অসংখ্য টুনি লাইটের মালা ঝুলছে। প্যান্ডেলের একধারে রাজসভার মতো জমকালো মঞ্চ বানিয়ে সিংহাসনের মতো মখমলে মোড়া বিরাট একটা চেয়ারে সুজাতাকে বসানো হয়েছে। তাকে ঘিরে অরুণাভর বোন, দিদি এবং ঘনিষ্ঠ আত্মীয়রা বসে আছে। সুজাতার বোনেরা, রাঙা কাকিমা, ফুলমাসি এবং কলেজের বন্ধুরা বিকেলবেলাতেই চলে এসেছিল, তারাও বসে আছে। নিমন্ত্রিতরা একে একে এসে
সুজাতাকে আশীর্বাদ করে উপহার দিয়ে যাচ্ছেন। যাদের বয়স কম তারাও শুভেচ্ছা জানাচ্ছে। মাঝে মাঝে কোত্থেকে এক একটি বন্ধু ধরে আনছে অরুণাভ, সুজাতার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। অরুণাভর বন্ধুরা সবাই দারুণ হাসি খুশি আর আমোদে। তাদের এক একটা ঠাট্টা বা রগড়ের কথা আতশবাজির মতো ফেটে ফেটে পড়ছে। সুজাতা শিষ্টাচার বা ভদ্রতার খাতিরে দু একটা কথা টথা বলছে, নমস্কারও করছে, কিন্তু এখন সেই বিধবা তরুণীর মলিন মুখটা অনেক বেশি করেই দেখতে পাচ্ছে। অনেক রাতে নিমন্ত্রিতরা একে একে চলে গেলেন। ফুলমাসিরা খেয়ে দিয়ে আগেই চলে গিয়েছে। বাড়িটা এখন বেশ ফাঁকা। সারা দিনের হইচই আওয়াজ সীমিত হয়ে এসেছে। সুজাতা আর অরুণাভরও খাওয়া হয়ে গিয়েছিল। অরুণাভর কর্তুত পিসুত মামাতো মাসুতো বোনেরা প্রায় শোভাযাত্রা করে সুজাতা আর অরুণাভকে ফুলশয্যার ঘরে নিয়ে গেল। তারপর দু একটা মজার কথা বলে বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে অরুণাভ দরজায় খিল দিয়ে সুজাতার কাছে এসে আঙুলের ছোঁয়ায় তার চিবুকটা তুলে মুগ্ধ গলায় বলল, বিউটিফুল, আমার কপালটা একেবারে সোনা বাঁধানো। সুজাতা কিছুই বলল না। সেই তরুণীর মুখটা কুয়াশার ঝাপসা পর্দা সরিয়ে একটু একটু করে যেন আরো স্পষ্ট হচ্ছে। সুজাতার বুকের ভিতরে ভূকম্পনের মতো কিছু একটা ঘটে যেতে লাগলো। পাশেই নতুন খাট, অজস্র ফুল আর ফুলের মালা দিয়ে খাটের ছত্রি থেকে বিছানা পর্যন্ত সব মোড়া। চিবুকের তলা থেকে আঙুল সরিয়ে স্নিগ্ধ গলায় অরুণাভ বলল, এসো। স্ত্রীর কাঁধে একটা হাত রেখে আস্তে আস্তে করে তাকে খাটের দিকে নিয়ে গেল সে। তারপরে পাশে বসিয়ে দু হাতে সুজাতাকে বেষ্টন করে বলল, এতক্ষণে তোমাকে নিজের করে পেলাম। একটু থেমে বলল, জানো, পরশু থেকে 1 মাসের ছুটি নিয়েছি। হানিমুন করতে পুরী যাব। গ্র্যান্ড হবে, তাই না? সুজাতা মাথা নাড়ল। চলে যাবার আগে বেশি পাওয়ারের আলোটা নিভিয়ে দিয়ে অরুণাভর বোনেরা একটা নীলাভ আলো জেলে রেখে গিয়েছিল। কোমল আলো, ডিস্টেম্পার করা হালকা সবুজ রঙের দেওয়াল, বাতাস ফুলের গন্ধে মম। একটি মুগ্ধ সুন্দর যুবক 2 হাতে ঘিরে আছে। তার নিঃশ্বাসের সুগন্ধ কাঁধের উপরে এবং গালে এসে পড়ছে। সব মিলিয়ে এই ঘর যেন এক অলীক মায়াকাননের দেশ। আজকের এই রাত জীবনে তো একবারই আসে। তরল ঈষদুষ্ণ সুখের কোনো সরোবরে যে কোনো মেয়েরই তো ডুবে যাওয়ার কথা, কিন্তু সেই সমুদ্র তীরে বিষণ্ণ এক তরুণীর মুখ। হঠাৎ সুজাতা লক্ষ্য করল একটি পরম সুন্দর মুখ, প্রগাঢ় আবেগ এবং ভালোবাসায় সিক্ত হয়ে প্রথম বর্ষণের মতো তার মুখের দিকে নেমে আসছে। সুজাতা একবার ভাবল, তার পাপড়ির মতো পাতলা ফুরফুরে কোমল ঠোঁট দুটি একটু তুলে এই বর্ষণকে সে গ্রহণ করবে। সে চোখ বুঝল। তারপর যেই আনত চিবুক তুলতে যাবে, সেই সময় সমুদ্র তীরের সেই তরুণীর মুখটা আচমকা চিনে ফেলল। আরে, সে মুখ তো নিজেরই। সঙ্গে সঙ্গে ধারালো ছুরির মতো তার গলাটাকে ছিন্ন ভিন্ন করে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। উফ! অরুণাভর মুখ নেমে আস্তে আস্তে থেমে গেছে। সে উদ্বেগের গলায় জিজ্ঞেস করল, কি কি হয়েছে? সুজাতা কিছু একটা বলতে চেষ্টা করল, পারল না। ঠোঁট দুটো কাঁপতে লাগলো শুধু। অরুণাভ কি বুঝলো সেই জানে। আবার বলল, শরীর কি খারাপ লাগছে? হ্যাঁ। আস্তে আস্তে মাথা নাড়ল সুজাতা। প্রাকৃতিক কোনো দুর্যোগে যেন তার শরীর দারুণ কাঁপছিল। হৃৎপিণ্ড মুচড়ে মুচড়ে কোথায় যেন অনবরত রক্তক্ষরণ হয়ে যাচ্ছিল।
ঘামে তার জামা এবং শাড়ি টাড়ি ভিজে উঠেছে। অরুণাভ খুবই হৃদয়বান। জীবনের এই সবচেয়ে মূল্যবান মুহূর্তটাকে সে হাতের মুঠো খুলে বেরিয়ে যেতে দিল। তারপর অত্যন্ত ব্যস্তভাবে সুজাতাকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ঘুমো, কটা দিন দারুণ ধকল গেছে তোমার, ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। পাশে বসে বসে সে সুজাতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনেক রাত্রে বিছানায় উঠে বসল সুজাতা। সে ঘুমোয়নি, চুপচাপ চোখ বুজে পড়েছিল। সুজাতা দেখল তার মাথায় হাত বুলোতে বুলোতে কখন যেন ঘুমিয়ে পড়েছে অরুণাভ। তার মুখটা বালকের মতো সরল, নিষ্পাপ। অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে স্বামীকে দেখল সুজাতা। তারপর নিজেরই অজান্তে ঝুঁকে অরুণাভর ঠোঁটে যেই মুখ ছোঁয়াতে যাবে, সমুদ্র তীরে সে নিজেকেই আবার বিধবার সাজে দেখতে পেল। সঙ্গে সঙ্গে তীরবিদ্ধ কোনো পাখির মতো যন্ত্রণায় চকিত হয়ে উঠল যেন। আস্তে আস্তে তার চোখ জলে ভরে যেতে লাগলো। অনেকক্ষণ পর বিছানা থেকে নেমে অ্যাটাচ বাথরুমে চলে গেল সুজাতা। পরের দিন সকালে সবাই দেখল সুজাতার সুন্দর শরীর বাথরুমের সিলিং থেকে ঝুলছে।